পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফার্নাস চৌধুরী, পর্ব সংখ্যা 2। তোর আক্কেল জ্ঞান হবে কবে? তুই দেখছিস গাড়ি এসে থেমেছে, তুই ঘরে চলে আসবি না? ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে, লজ্জা শরম নেই তোর? আমার যখন বিয়ে ঠিক হয়েছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায়, আর তুই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সামনে দাঁড়িয়ে ফেরিওয়ালার সাথে তর্ক করছিস। ওরা এখন কি মনে করবে? ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখছিস? মনে মনে হয়তো ভাবছিল কোন ফকিন্নিকে বিয়ে করতে যাচ্ছি আল্লাহ জানে। মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বকবক করছেন। দাদিমা মায়ের কথা শুনে হেসে বললেন, তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি, তারে দেখার জন্য দাঁড়িয়েছিল। কতদিন পর দেখলো? সাইনা ব্যঙ্গ করে বলল, কতদিন পর দেখলো? তোমরা এসব ভাবো কি করে? তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ আমি রাজি আছি কিনা জিজ্ঞেস করেছো একবারও? মা মুরগির খাবারের বাটিটা ধপ করে রেখে চলে গেল, যেন কথাটা কানে তোলার মতোই না। দাদিমা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন। বয়স হয়েছে ওনার, তবুও তিনি কর্মঠ। মাকে অনেক কাজেই সাহায্য করেন। ওনার এতগুলো ছেলের বউ থাকতেও উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল। অবশ্য বউ শাশুড়ির মধ্যে দিনের ভেতর হাজারবার ঝগড়া হয়, আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না। তিনি দাঁত কেলিয়ে হেসে সাইনাকে বললেন, তোরে ইঞ্জিনিয়ার সব কিছু কিনে দেয় নাই? সাইনা আকাশ থেকে পড়ল। পাগল নাকি? পাগলের কি আছে? বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে? সাইনা রাগত স্বরে বলল, ফালতু কথা বলবে না। বিয়েতে আমি মত দিয়েছি? তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দেবে আর আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি? মানুষ অমানুষ দেখব না? টাকা দেখলেই সব কটা পাগল হয়ে যাবে। শোনো, আমি পড়ালেখা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে। তোমার ফুতের বউকে থামতে বলো। কয়েকদিন পর পর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না। দাদিমা হাসতে লাগলেন। তোর 2 বোনকে টাকা দেখে বিয়ে দিয়েছি? না, ভালো মানুষ দেখেই দিয়েছ। আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না? আমাকে জাহান্নামে ঠেলে দেওয়ার ধান্দা সবার। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আস্তে কথা বল, মানুষ শুনবে। বৃষ্টি থামছে, ভেজা কাপড়গুলো বের করে দে রশিতে। আর আজ তুই আর সামনের উঠোনে বের হবি না। যদি বের হোস তোর ঠ্যাং কেটে রেখে দেবো আমি। বৃষ্টি আবার শুরু হবে কিছুক্ষণ পর। কাপড় একবার বের করো আর একবার তোলো। কাপড় নিয়ে তো ডিউটি করতে পারবো না। মা কোমরে এক হাত চেপে একরাশ ক্ষোভ নিয়ে তার দিকে চেয়ে রইল। দাদিমাকে বলল, এই মিকি তেরামো শুরু করছে, দেখছেন আম্মা? তোমার মেয়ে তোমার মতোই হয়েছে। মা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখলি, দোষ করবি তোরা, আর তোর জাতগোষ্ঠী কথা শোনায় আমাকে। দাদিমার কপাল কুঁচকে গেল। তুমি ভালো কথাকেও ঝগড়ার দিকে টেনে নিয়ে যাও কেন? মা ভেতরে চলে গেলেন। সাইনা দাদিমাকে বলল, যাও, ভেতরে গিয়ে জোরসে একটা ঝামেলা লাগাও। তোমাদের বউ শাশুড়ির কাজই তো সেটা। বলেই সে পুকুর ঘাটে নেমে পাটা ধুয়ে নিতে লাগলো। ঘাট থেকে উঠতেই চাচাতো ভাই বোনরা তাকে ঘিরে ধরল। সবার হাতে চকলেট। সাইনা বলল, কার পকেট মারা হয়েছে? মেজো চাচার মেয়ে সাঞ্জু বলল, দুলাভাই দিয়েছে। সাইনা ভাবল বড় আপারা আসছে। সে খুশি হয়ে জানতে চাইল, দুলাভাই আসছে? তোমার দুলাভাই না, আমাদের দুলাভাই। সাইনা কিছুক্ষণ চেয়ে রইল চুপচাপ। 2 দিন আগে তাদের বাড়ির পেছনে গাছ কাটা হচ্ছিল। সেখান থেকে ফুল গাছের একটা লাকড়ি নিতেই সবাই ভো দূর। ছোট চাচার ছেলে ইব্রান বেশি দূর যেতে পারল না। তার বয়স 4 হবে। সাইনা তাকে ধরে তার হাত থেকে অর্ধেক চকলেট মুখে নিয়ে নিল। সাথে সাথে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে এলো। সাইনা ততক্ষণে লাপাত্তা। মুখে থেকে চকলেটটুকু থু করে ফেলে দিল মাটিতে। চকলেট কে এনেছে সেটা মনে পড়ার পর বড় ভাবি এসে বলল, সাইনা, তোমার জন্য ওই বাড়ির থেকে চকলেট পাঠিয়েছে, লন্ডন থেকে এসেছে, ফেলে দিও না আবার। সাইনা চুপ করে রইল। বড় আপা আর মেজো আপার ছেলে মেয়ে আসুক, ওদের দিয়ে দেবে সব। বড় ভাবির কোলে 1.5 বছরের একটা বাচ্চা ছেলে, ওটা সাইনার কলেজা। ভাবি শহরে মেয়ে, সবাই প্রথম প্রথম শহর থেকে বউ এনেছে। ওই মেয়ে এত বড় পরিবারে মানিয়ে নিতে পারবে না, আলাদা হয়ে যাবে। কিন্তু তেমন কিছুই হয়নি। মা ভাইয়াকে আলাদা থাকতে বললেও ভাবি রাজি হয়নি। অবশ্য মেজো ভাইয়া বিয়ে করলে মা আলাদা করেই দেবে। বাড়িটা ওভাবেই তুলেছে বাবা, যাতে 3 বউ একসাথে না থাকতে চাইলে আলাদা রান্নাবান্না করে খেতে পারে। বিকেলে বড় আপা আর মেজো আপা এলো। সাইনা 6 ভাই বোন, সবার ছোট, আর 3 ভাই বড়। তারপর বড় আপা আর মেজো আপা যমজ। বড় আপার জন্মের আধ ঘন্টার মাথায় জন্ম নিয়েছিল মেজো আপা। তাদের 2 বছর পর সাইনার জন্ম। বয়স এখন 21 চলছে। আপাদের 18-19 বছর বয়সেই বিয়ে হয়ে গেছে।
শাইনাকেও মা বিয়ে দিয়ে দিত, কিন্তু ভাইয়ারা রাজি ছিল না। মেজো ভাইয়া বলল ও সবার ছোট, পড়াশোনা করতে চাইলে করুক, ভালো পাত্র পেলে পরে বিয়ে দিয়ে দেব। যদিও শাইনার ইচ্ছে ছিল সে লেখাপড়া শেষ করে কিছু একটা করবে, কিন্তু মায়ের বিশ্বাস ভাইয়া বিয়ে করে নিলে তাদের সংসার হয়ে গেলে বোনদের আর দেখার সময় নেই। তাই তিনি চান ছোট দুই ছেলে বিয়ে করার আগেই মেয়ে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে। বড় আপা আর মেজো আপা এলে শাইনার খুব আনন্দ হয়, কিন্তু এবার হচ্ছে না। সবাই এসেছে তার বিয়ের কথাবার্তা বলতে। তাদের কথা শুনে শাইনার মন আরও খারাপ হয়ে গেল। বড় দুলাভাই একদম মাটির মানুষ, আম্মা যা দেবে তাই খাবে। লবণ মরিচ দিয়ে পাটিতে বসিয়ে খেতে দিলেও কোনো অভিযোগ করবে না। খুব শান্ত গোছের ভদ্রলোক, পেশায় একজন ব্যবসায়ী। আপার শ্বশুরের গাড়ির গ্যারেজ আর কাপড়ের দোকান ছিল। দুলাভাই এখন সেই সব সামলায়, আর্থিকভাবে বেশ সচ্ছল। আপাকে সুখী রেখেছে। মেজো আপার স্বামীও ভালো, পেশায় একজন ব্যাংকার। ওনার মতো এত মিশুক হাসি খুশি মানুষ আর দুটো হয় না। অবশ্য আপা আর দুলাভাইয়ের বিয়েটা যখন হয়েছে তখন দুলাভাই একটা শু ফ্যাক্টরিতে চাকরি করত। ওদের প্রেমের সম্পর্ক ছিল। আব্বা প্রেম বোঝেন না। ছেলের মা বাবাকে ডেকে এনে আপাকে তুলে দিয়েছেন কিছু লোকজন খাইয়ে। আপার সংসারটা আব্বাই গুছিয়ে দিয়েছে একটু একটু করে। এখন দুলাভাই যথেষ্ট ভালো পদে চাকরি করে, মাইনেটা বেশ ভালোই পায়। আপা বিলাসিতা করতে পারে। সবাই মিলে রান্নাঘরে বসে কথাবার্তা বলছিল। রান্নাঘরটা বড় সড়ো আছে বেশ। সবাই মোড়া, পিঁড়ি, চেয়ার, মাদুর যা পেয়েছে সব নিয়ে বসে গল্প জুড়ে দিয়েছে। শাইনা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ সবার কথা শুনতে লাগলো। শাইনার অবাক লাগলো এই ভেবে আপারা ভুলে গেছে ওই বাড়ির ছেলে তাদের কত হেয় করে বেড়াতো, তাদের কত ছোট করত, কত অপমান করত। আজ তাদের সব হয়েছে, কিন্তু ওই ছেলে তাদের ভিখারির মতো দূরছাই করত। এমনকি তাদের দেখলেই গলা পরিষ্কার করে থুথু ফেলতো শব্দ করে। শাইনার গলার কাছে কান্না দলা পাকিয়ে রইল। ভাবি তাকে দেখা মাত্রই বলল, ভেতরে আসো। বড় দুলাভাই বলল, কিরে শানু, ভেতরে আয়। তুই তো একটা সালাম দিয়ে কোথাও পালিয়ে গেলি, তোর জন্য সন্দেশ এনেছি, আয়। মেজো আপা বলল, আয় বস এখানে। শাইনা বলল, আমার গোসলের সময় হয়ে গেছে। বড় আপা বলল, বিয়ের কথাবার্তা হচ্ছে শুনে তুই তো দেখছি অনেক শুকিয়ে গেছিস। মা তার দিকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। শাইনার বড় দুঃখ হলো। তার চোখ মুখ দেখে কেউ কি বুঝতে পারে না তার কতটা কষ্ট হচ্ছে? দরকার পড়লে একটা রিক্সা চালকের সাথে তার বিয়ে দিক, দিনে এনে দিনে খাবে, তবু ওই ছেলেটা নয়। ওই ছেলেকে সে কত ঘৃণা করে কাউকে বলে বোঝাতে পারবে না। এত ঘৃণা নিয়ে সে কিভাবে সুখী হওয়ার ভান করবে? আব্বু এলো বাজার থেকে। থলে ভর্তি বাজার করতে পারলে আব্বুর আনন্দের শেষ নেই। মেয়েরা আসবে শুনে বাজার করতে গিয়েছিল 10টা নাগাদ। আপা আর দুলাভাই এসে আব্বুকে সালাম করলো। আব্বু মেয়ে আর মেয়ের জামাইকে দেখে খুশিতে কথা হারিয়ে ফেলেছে। আপাদের পেয়ে আব্বু গল্পগুজবে মজে গেল। দাদিমা হঠাৎ করে বলল, ওই দেখ, বড় দুটোকে নিয়ে গল্পে মজে আসিস দেখে ছোটটা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আফসার সাহেব শাইনার দিকে তাকালো, সাথে সাথে সে দ্রুত সেখান থেকে চলে গেল। আব্বু সশব্দে হাসছেন এটা বলে। মেয়েটার এত রাগ। শাইনা ঘরে এসে চুপচাপ বসে রইল। বড় আপা এলো কিছুক্ষণ পর। তারও কোলে একটা দুধের বাচ্চা, আপার দ্বিতীয় সন্তান। শাইনার বড় আপাকে দেখে চোখ দুটো ওড়না দিয়ে চেপে মুছে নিয়ে বিছানায় শোয়ার ব্যবস্থা করে দিল। আপা বাচ্চাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাবু বুকের দুধ খাচ্ছে। শাইনা ফ্যানটা ছেড়ে দিল। আপা তার দিকে তাকিয়ে আছে। শাইনা আলনা থেকে কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকে যাবে, ঠিক তখনই আপা বলল, তুই নাকি গাইগুই করছিস বিয়ে নিয়ে? শাইনা ঘাড় ঘুরিয়ে তাকালো। বড় বোনের প্রশ্ন হয়তো একটু প্রশ্রয় পেয়েছে, বলতে লাগলো, জেনে শুনে আগুনে ফেলে দিচ্ছ তোমরা আমাকে। তোমরা রাজি না হলে কথাবার্তা এতদূর এগোতো না। বড় আপা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় আম্মা তোকে চেয়ে বসেছে, আম্মা না করবে কিভাবে? বড় আম্মা কি সারা জীবন বেঁচে থাকবে? আমি সংসার বড় আম্মার সাথে করব? তোমরা জানো না ওই লোকটার খাসিয়ত কেমন? মানুষকে 2 পয়সার মূল্য দেয় না, নিজেকে একটা কিছু মনে করে। ছোটবেলায় আমাদের সাথে কত কী করেছে সবাই ভুলে গিয়েছো। বড় ভাইয়ার গায়ে হাত তুলতে চেয়েছে, মেজো ভাইয়াকে মেরেছে। মসজিদ থেকে ফেরার সময় মেজো ভাইয়াকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছিল। চাচ্চুর দিকে তেড়ে এসেছিল লাকড়ি নিয়ে। আমরা কেন, তার বাড়ির মানুষই তো তাকে দেখলে আতঙ্কিত হয়ে যায়। বড় আম্মার সাথেও তো ওই ছেলে ভালো করে কথাবার্তা বলে না। মা ছেলের সম্পর্ক ওই রকম হয়। সেই ছেলের সাথে তোমরা আমার বিয়ে কি করে ঠিক করলে? বলতে বলতে শাইনার গলার আওয়াজ বড় হয়ে গেছে।
তার গলার আওয়াজ শুনে মেজো আপা এসে গেছে ঘরে। মেজো আপার পেছনে আম্মা এসে দাঁড়িয়েছে, এক হাত কোমরে রেখে কপাল কুঁচকে তার কথা শুনে যাচ্ছিল। কথা বলা শেষ হতেই শাইনা মাকে দেখল, বলল, ওই দেখো কেমন করে তাকাচ্ছে, আমি কিছু বলতেই পারি না, এভাবে তাকাবে তারপর আমাকে চুপ করিয়ে দেবে। আমি সবার ছোট, তাই সবাই যা বলবে তাই সঠিক, শুধু আমি ভুল। মা মেজো আপাকে ডিঙিয়ে এসে হিসিয়ে বলল, ওই প্রস্তাব আমি দিছি, তোর বাপ দিছে, ওরা দিছে প্রস্তাব, তোর বড় আম্মা আর বড় আব্বা দিছে। আমি মানুষগুলোর মুখের ওপর না বলবো কেমনে? তোর সাহস থাকলে তুই গিয়ে বলে আয়। মেজো আপা বলল, আম্মা শান্তভাবে কথা বলো, তোমার ছোট মেয়ে না, ও ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক, ওর কথাই তো ভুল নেই। শানু কাঁদিস না, আমরা কথাবার্তা বলতে এসেছি। শাইনা ঝাড়ি মেরে বলল, বিয়ে ভাঙার জন্য তো আসুনি, আরও পাকাপোক্তভাবে কথা বলার জন্য আসতো সবাই। কে আসতে বলছে তোমাদের? আমাকে নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে কে বলেছে? দিনে এনে দিনে খায় এরকম কারোর সাথে বিয়ে দাও দরকার পড়লে। তবুও আমি ওই ছেলেটাকে বিয়ে করব না, দরকার পড়লে বিয়ে না করে বুড়ি হব, তবুও করব না। বোঝা হয়ে গেলে বের করে দাও বাড়ি থেকে, গার্মেন্টসে চাকরি করে খাবো। আম্মা এসে গালে ঠাস করে চর বসিয়ে দিল। শাইনা ফুপিয়ে উঠল। মেজো আপা আম্মাকে টেনে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। শাইনা বড় আপার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তারপর তার টেবিলের উপর রাখা চকলেটগুলো ফেলে দিল ছুঁড়ে। আপা বলল, শান্ত হ, এভাবে রাগ দেখালে কিছু সমাধান হবে না। আম্মা এলো কানের পাশে, ওড়না গুছতে গুছতে বলল, আমি কি জানি না ওই ছেলে কেমন? আমি তো সব জানি, কিন্তু এখন মানা কেমনে করতাম? মানা করলে কি করবে জানিস? জানিস? শাইনা প্রশ্ন করলো, কি করবে? মেরে ফেলবে আমাকে। মা তার মাথায় হাতের ঠুসা মেরে বলল, তাবিজ করে বিয়ে আটকে রাখবে, জীবনও আর তোর বিয়ে হতে দেবে না, বিয়ে হলেও তাবিজ করে মেরে ফেলবে। এভাবে চাইলে দিয়ে দিতে হয়, বুঝেছিস? দুনিয়াদারির হিসাব বুঝিস তুই? দুনিয়ায় আমি আগে আসছি নাকি তুই? শাইনা অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। জেনে শুনে ওই রকম একটা ছেলের হাতে তাকে তুলে দিচ্ছে, এটা জেনেও যে তারা তাবিজ করার মতো লোক। তাবিজ করবে? হ্যাঁ করবে। এখন যদি বলি মেয়ে দেব না তোমাদের ছেলেকে, তাহলে তাবিজ করবে, তোর বাপ চাচার সাথে নানান ঝামেলা বাঁধবে। কবরস্থানের জমি নিয়ে এমনিই হাজারটা ঝামেলা চলতেছে তোর বাপ ভাইয়ের সাথে, আবার এখন যদি আমরা বেঁকে বসি, ওরা তোর বাপ ভাইকে কুপিয়ে মারবে। তুই আমার ছেলেগুলোকে মেরে ফেলতে চাস? শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বড় আপা বলল, আম্মা ওকে এসব বলো না, তুমি এমনিতেই একটু ভীতু, তাবিজ করা এত সহজ না, যাও এখন এখান থেকে। শানু, তুই গোসল করে নে। শাইনা সাহস সঞ্চয় করে বলল, এই বিয়ে যদি করতে হয় তাহলে আমি গলায় ফাঁস দেব, বলে মাকে কিছু বলতে না দিয়ে বাথরুমে ঢুকে পড়ল সে। দুপুরে খাবার টেবিলে দুলাভাই আর ভাইদের সাথে খেতে বসে গেল শাইনা। খেতে খেতে বড় দুলাভাই বললেন, আমরা চা আর ভাতের দাওয়াত পেয়েছি আশরাফ। বড় ভাইয়া চোখ তুলে তাকালেন, জানতে চাইল কোথায়। মেঝো দুলাভাই বললেন, আপনাদের নতুন কুটুম বাড়িতে। বড় ভাইয়া আলতো হাসলেন। মেঝো ভাইয়া গম্ভীর মুখে তাকালো শাইনার দিকে। কী রে, তুই শুকনো ভাত খাচ্ছিস কেন? তোমার বোন অন্য চিন্তায় ডুবে গেছে আনিস। বড় দুলাভাইয়ের দিকে চট করে তাকালো শাইনা। দুলাভাই হেসে উঠে বললেন, আচ্ছা খা তুই, আমি আর কিছু বলছি না। বাবা দুলাভাইদের উদ্দেশ্যে বললেন, জামিল, ইমতিয়াজ, শোনো তোমরা, আমার ছোট মেয়ের বিয়ে আমি অনেক বড় করে দেব, গোটা এলাকাবাসী দেখবে। তোমাদের যাকে যাকে বলার দরকার বলে দিও। ভাইয়ারা আছে তাই শাইনা কিছু বলল না। শাইনার ছোট ভাই শাওন বলল, ওরা কাবিন কতটুকু দিচ্ছে? আফসার সাহেব বললেন, আমি 15 লাখ বলেছি, এর কম হবে না। 1000 বৈরাতি, 4 পদ ফার্নিচার। ওরা ফার্নিচার চায়নি, আমার মেয়ে ওদের পালনকে ঘুমাবে কেন? আমি যখন অভাবগ্রস্ত ছিলাম তখন 2 মেয়েকে ফার্নিচার দিয়েছি, তাই বলেছি ফার্নিচারও দেব। আনিস বলল, ওরা যখন বলেছে ফার্নিচার নেবে না, তখন তোমাকে ফার্নিচার দিতে হবে কেন? ওদের কি টাকা পয়সার অভাব আছে যে বউকে ফার্নিচার দিতে পারছে না? বড় আপা বলে উঠল, আরে না, সব আছে। আমি বড় আম্মার সাথে দেখা করতে গেলাম না, তখন বড় আম্মা আমাকে শাইনার রুমটা দেখালো, ওখানে ফার্নিচার দিয়ে ঠাসা। আব্বু শুধু শুধু বাড়াবাড়ি করতেছে, ফার্নিচার না দিলেও চলবে। এটা যখন আমাদের শেষ বিয়ে, তখন আত্মীয় স্বজনকে ভালো করে খাইয়ে দাও ফার্নিচারের টাকাটা দিয়ে। আফসার সাহেব বললেন, পরে ওরা যদি আমার মেয়েকে খোঁচা দেয়? না থাক, না চাইলেও দেব। আনিস সোজা কথাবার্তার মানুষ, কাঠ কাঠ গলায় বলল, তোমাদের মতো মানুষের জন্য অন্যদের বাধ্য হয়ে এসব দিতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে। যখন ওরা বলছে কিছু লাগবে না, তখন তোমাকে দিতে হবে কেন জোর করে? না দিতে বলছিস? শাওন বলল, হ্যাঁ, দিও না, ওই টাকা আমাকে দিয়ে দাও, বাইক কিনবো। বড় ভাইয়া ধমকে উঠল, তোকে আর খুঁজে পাওয়া যাবে বাইক দিলে? আনিস বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই,
জরুরি কথার সময় ফালতু কথা বলবি না শাওন। শাওন অবাক হয়ে বলল, আমি তো দেখছি কোনো কথাই বলতে পারবো না। না, পারবি না। দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। বড় ভাইয়া ধমকে উঠলেন, তোদের সমস্যা কি? আনিস চুপচাপ খেতে লাগলো। ওদের কথাবার্তার মাঝে শাইনা ভাতটুকু ভালো করে খেতে পারল না। বিকেলে ওই বাড়িতে চায়ের দাওয়াত পেয়েছে আপা আর দোলা ভাইরা। শাইনাদের বাড়িটার পর তার মেজো চাচার বাড়িটা, তার পাশে সাদা রঙের যেই 4 তলা বড় বাড়িটা, ওটা তাজউদ্দিন সিদ্দিকীর বাড়ি। নাম ফলকে লেখা তাজউদ্দিন ভিলা। কিছুক্ষণ আগে বড় ভাইয়া আর আব্বাকে ডেকে নিয়ে গিয়েছে তারা। শাইনা দাদির পাশে জায়নামাজে বসা ছিল, আছরের নামাজ আদায় করছিল। মেজো আপা আসা মাত্রই দাদিমা জিজ্ঞেস করলেও, কি কথাবার্তা হচ্ছে রে? মেজো আপা বলল, ওরা শানুকে মনে হয় নিশান দেওয়ার কথা বলতেছে। কখন? কাল। শাইনা জায়নামাজ থেকে উঠে গেল। মাথায় হিজাব খুলতে খুলতে রান্নাঘরে গিয়ে শাহিদা বেগমকে বলল, আম্মু, আব্বুকে বলো আমি বিয়েটা করতে পারবো না, আমি কোনো নিশান নেব না। শাহিদা বেগম গরুর মাংসে মশলা মাখাচ্ছে সরিষার তেল দিয়ে। মাটির চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্যাসের চুলায় হালকা পাতলা রান্না হলেও বড় পাতিলের রান্না বান্না আম্মা মাটির চুলাই করে। ভাতের মার টকবক করে ভাতের ডেকচিতে। আম্মা তার দিকে বিরক্ত চোখে তাকালো। তোর বাপকে গিয়ে বল, আমাকে বলছিস কেন? শাইনা মায়ের পাশে পিড়িতে বসে পড়ল। মিনমিন করে বলতে লাগলো, সে বিয়েটা করবে না, এই বিয়েতে সে সুখী হবে না। মা চুপচাপ কাজ করছেন। বড় আপা আর মেজো আপা কাটাকুটির ধোয়া বাছার কাজ করে দিচ্ছে। আপারা এলে শাইনাকে কাজ করতে হয় না। শাহিদা বেগম চুপচাপ কাজ করতে লাগলেন, কোনো জবাব দিলেন না। শাইনা একটা সময় মায়ের হাত ধরে ফেলল। আম্মু, আব্বুকে একটু বলো, আমি ওই লোকটাকে পছন্দ করি না, আমার ঘেন্না লাগে। মা হাতটা ছাড়িয়ে নিয়ে উল্টো পিঠ দিয়ে কষে একটা চর বসিয়ে দিল। শাইনা গালে হাত চেপে বসে রইল। চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। কিছুক্ষণ শক্ত হয়ে বসে থাকার পর সে পা বাড়ালো ঘরের দিকে। দরজা বন্ধ করতেই বড় আম্মার গলার আওয়াজ শোনা গেল, আশরাফের মা কই? মেহমানের আজকে আমার বাড়িতে দাওয়াত না, তুমি রান্না করতেছো কার জন্য? বলতে বলতে রান্নাঘরে চলে এলো। সাথে করে কাকে নিয়ে এসেছে কে জানে। কিছুক্ষণ পর শাহিদা বেগমের গলা শোনা গেল, বসতেও বলো ভাবি, আমার চা নাস্তা রেডি আছে। না না, ওরা খেয়ে আসতেছে, তাড়াহুড়া করো না, আমাদের বউকে ডাক দাও, ওকে দেখতে চাচ্ছে। কতবার এলো এখানে, ওকে নাকি কখনো খেয়ালই করেনি। শাইনা বুঝে ফেলল বড় আম্মার ভাইয়ের বউ এসেছে। শাহিদা বেগম মেহমানকে বসার ঘরে বসিয়ে দরজা ধাক্কালো। আল্লাহর ওয়াস্তে একটু দরজাটা খোল, একটু ওদের সামনে যা, শুনতে পাচ্ছিস শানু? শাইনা দরজা খুলল। মা বলল, আল্লাহ, চোখ মুখ ফুলিয়ে ফেলছে কেঁদে কেটে। আমি ওদের কি বলবো এখন? তুই আমার মান সম্মান রাখবি না, মুখে পানি দে, তারপর একটু পাউডার দে, মাথায় কাপড় দিতে আয়, তাড়াতাড়ি আয়। শাহিদা বেগম চা নাস্তা নিয়ে গেল, গল্প জুড়ে দিল। দরজা ধাক্কার শব্দে শাইনা দরজা খুলে দিল। সাথে সাথে দেখল বড় আম্মা দাঁড়িয়ে আছে। শাইনা একটু ভরকে গেল। বড় আম্মা হেসে বলল, শাশুড়ি ডাকার ভয়ে লজ্জা পেয়ে লুকিয়ে লুকিয়ে থাকিস নাকি? আয়, এত সাজগোজ করতে হবে না, তোকে একটু দেখবে। শাইনাকে নিয়ে গেল বড় আম্মা রওশনারা। শাইনাকে দেখে ওনার ভাইয়ের বউ 1000 টাকা হাতে গুঁজে দিল। বলল, হয়েছে, দেখে ফেলেছি বউ, জোড়া গাঁথার দিন আমি থাকবো না, তাই আগে ভাগে দেখে চলে যাচ্ছি। তাজদারকে বলতে পারবো তোমার বউ দেখে যাচ্ছি, রাগ টাগ করে লাভ নেই। তাহলে আসি আপা? শাহিদা বেগম বললেন, আর একটু বসেন না। না না, আমার বাড়িতেও মেহমান এসে বসে আছে, চলে যেতে হবে। বলেই তিনি শাইনার থুতনি ধরলেন। আসি আম্মু, তুমি তাজদারের সাথে যাবে আর কি আমাদের বাড়িতে? এখন দাওয়াত করে ফেললাম, আমি বিয়েতে থাকবো, কাল থাকতে পারবো না বলে চলে যাচ্ছি। শাইনার মাথায় হাত বুলিয়ে তিনি বেরিয়ে গেলেন। এত ভালো মিষ্টি ব্যবহার দেখে শাইনার মন কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল। শাহিদা বেগম হাসি মুখে কিছু দূর এগিয়ে দিলেন তাদের। তারপর ঘরে ঢুকে বলল, সবাই কত হাসি খুশি এই বিয়ে নিয়ে, তুই এসবে জল ঢেলে দিবি? শাইনা চুপ করে রইল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কাউকে কিছু বলবে না, সোজা ওই লোকটাকে বলবে। তারপর তার গায়ের জ্বালা অপমানের শোধ নেওয়া হবে, তখন সে সন্তুষ্ট হবে। এর আগে তার শান্তি নেই। কাল নিশান পড়াতে এলে সে বলবেই। অর্ধেক রাত অবধি দুই বাড়ির মধ্যে আনাগোনা চলল। সিদ্ধান্ত নেওয়া হলো বরকনের বাপ চাচা ফুপা খালুরা সবাই উপস্থিত থাকবে, আর সমাজের কিছু মান্যগণ্য লোক থাকবে। বরপক্ষ নিশান হিসেবে মেয়েকে আংটি আর একটা চেইন দেবে। আরও অনেক কথাবার্তা চলল সারা রাত। শাইনা কানও দেয়নি, সরে সরে থেকেছি। রাতারাতি বাজার সদাইয়ের লিস্ট নিয়ে দুলাভাই, মেজো ভাইয়া আর ছোট ভাইয়া বাজারে চলে গিয়েছে। গোটা রাত শাইনা একটুও ঘুমায়নি। মাথা ব্যথা করছিল খুব। টেনশন করলে তার মাথা ব্যথা হয়।
খিদে চলে যায়, ঘুম হয় না, মাথার তালু গরম হয়ে গিয়েছিল। সে নারিকেল তেল ঢেলে চুবিয়ে রেখেছে চুলগুলো, তবুও ঘুম আসেনি। সকাল 9টার দিকে তার জন্য শাড়ি নিয়ে এসেছে ওই বাড়ির মেয়েরা। শাইনার সমবয়সী মেয়েটা, তার নাম তিতলি। সে সম্পর্কে শাইনার ননদ হবে। তিতলি আগে ঘন ঘন তার সাথে কথা বলতে আসতো। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে সেও আসা যাওয়া কমিয়ে দিয়েছে। শাইনাকে লজ্জায় ফেলতে চায়নি বলে হয়তো সে শাড়িটা রেখে বলল, পার্লারের মেয়ে আসবে সাজানোর জন্য। চাচিমা, ওদের এখানে আসতে বলবো নাকি আমাদের বাড়িতে? কারণ আমরাও সাজগোজ করব, আমার ভাবিরাও করবে। শাইনা চুপ রইল। শাহিদা বেগম বলল, শর্মিলা আর সাবরিন কি বলে দেখো। বড় বোন শর্মিলা বলল, তোমাদের বাড়ির বউ, তোমাদের সিদ্ধান্ত। মেজ বোন সাবরিন হেসে বলল, আমাকেও শাস্তি দিলে আমার বোনকে ছাড়তে রাজি আছি। তিতলি বলল, টাকা তো ভাইয়া দেবে, সমস্যা নেই, তাহলে আমরা শাইনাকে নিয়ে যাচ্ছি। শাইনা শর্তে দিল, বাড়ির পেছনে দিয়ে যাব, সামনে দিয়ে যাব না। তিতলি হেসে বলল, ওকে, পেছনে মানুষ আরও বেশি, বলে সে ফিক করে হাসল। শাইনা গোছল করেই বসেছিল। তিতলি তাকে নিয়ে গেল তাজউদ্দিন ভিলার পেছন দিয়ে। বউ এসেছে, বউ এসেছে রব পড়ে গেল। বাচ্চাগুলো এভাবে বলে বলে চিল্লাচিল্লি করছে। বড় আম্মা এসে বলল, মুখ এমন শুকনো কেন, কিছু খাসনি? শাইনা বলল, খেয়েছি। বড় আম্মার মেজো মেয়ে তাসনুভা এলো। সে একটু গম্ভীর সম্ভীর, অনেকটা অহংকারীও, মানুষের সাথে কম মেশে, ভাইয়ের চাইতে কম না সে। সে মেজো আপার সমবয়সী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছে। ভাইয়ের বিয়ের পর তারও বিয়ে। শাইনাকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, ফেসিয়াল করানি? শাইনার সাথে সাথে জবাব দিল, না, ফেসিয়াল করলে আমার ব্রণ হয়। লোকাল পার্লারে করলে তো ব্রণ হবেই। এখন সাজ বসবে? বড় আম্মা বলল, আজ তো হালকা করে সাজবে। তাসনুবা সাথে সাথে বলল, একটা গ্লাসি লুক আনার জন্যই তো ফেসিয়াল করা লাগে আম্মু, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তিতলি বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা বকর বকর করো। সে তার ঘরে নিয়ে গেল শাইনাকে। হেয়ার ড্রায়ার দিয়ে বলল, চুল শুকিয়ে নাও। শাইনা চুল শুকিয়ে নিল। পার্লারের মেয়েরা এসে তাদের কাজ শুরু করে দিল। শাইনার শাড়ির রং পেঁয়াজি রঙের। তাসনুবার পছন্দই শাইনাকে সাজানো হলো। শাইনা অপেক্ষা করছে কবে তাজদার সিদ্দিকের সাথে তার দেখা হবে। জীবনেও সে কথা বলেনি ওই লোকটার সাথে, এবার বলবে। আর একটা কথা দিয়েই সে তার সারা জীবনের অপমান শোধ তুলে নেবেই। বাবুর্চি এনেছে আফসার সাহেব। উঠানের একপাশে বড় বড় পাতিলে খুন্তি নাড়ছে বাবুর্চিরা। চট্টগ্রামের ভাষায় তাদের বড়শি বলে। এত রান্নার আয়োজন বাড়িতে করা সম্ভব নয় বলে আশরাফ বলেছে বাবুর্চি ডাকতে। সকাল থেকেই তাদের রান্নাবান্নার কাজ শুরু হয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ায় অনেককে দাওয়াত করতে পারেনি শাহিদা বেগম। তবে শাইনার ফুপা ফুপু, মামা মামি, খালা খালুরা এসেছে। এতেই বাড়ি ভরে গেছে। বড় আম্মা শাইনাকে মিষ্টি দই খাইয়ে গেছেন সাজগোজের পর। তাসনুবা এতেই খেপেছে। শাইনার লিপস্টিক নাকি সরে গিয়েছে তাই। বাড়ির অন্য বউরাও শাইনার মতো করে সাজলো। সবাই সাজগোজ নিয়ে এত আগ্রহী, বিষয়টা অবশ্য শাইনার মন্দ লাগেনি, কিন্তু মেজাজ খারাপ থাকায় সবটাই বিরক্ত লাগছে। সাজগোজ করার পর তিতলির ঘরে বসিয়ে রাখা হলো তাকে। ঘরে বসেই সে তিতলির দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখছে। বেচারি ভালো করে সাজতেও পারছে না, কারো পাঞ্জাবি, কারো ঘড়ি, কারো চশমা খুঁজে দেওয়ার জন্য। তাসনুবারও বড় বোন আছে, তার নাম তাসনিম। উনি আপাদের অনেকটা বড় হবে। একবার এসে শাইনাকে দেখে গেছে। শাইনা যা বুঝলো, উনি আর তাসনুবা একদম রাজি নেই এই সম্বন্ধে। শাইনা এটাও বুঝে গেল, এ বাড়িতে বউ হয়ে এলে সে নিম্নতম সম্মানটুকুও পাবে না। এই বিয়ে সে মরে গেলেও করবে না। আফসার সাহেব বাইরে প্যান্ডেল করেছে। সেখানে ছোটোখাটো খাবার দাবারের আয়োজন হয়েছে। বেলা 3টার দিকে শাইনাকে তাদের বাড়িতে নিয়ে আসা হলো। মেহমানরা এসে তার সাথে দেখা করছে। খালাম্মারা বলছে, তোকে তো এখন ওই বাড়ির বউয়ের মতনই লাগছে। ছোট খালাম্মাকে দেখে শাইনা নিজেকে আটকে রাখতে পারল না, কারণ ছোট খালাম্মা তার আরেকটা মা। খালাম্মা তাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কাঁদিস না, বিয়ের পর ইউরোপ আমেরিকা ঘুরতে পারবি, ছক্কা মেরে দিয়েছিস। শাইনা ফোপাতে লাগলো, শক্ত কণ্ঠে বলল, তোমরা সব কটা লোভী, এই লোভে আমার জীবনটা শেষ। ছোট খালাম্মা হক চকিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর বড় মামা এসে মাকে ডাকলেন। মা সাড়া দিয়ে বলল, বলতেছি ভাইজান। তিতলি ভিডিও কল নিয়ে ছুটাছুটি করছে। মসজিদ থেকে কল এসেছে, শাইনাকে নিয়ে আসো এখানে। জায়নামাজ বিছিয়ে বড় মামা বসে আছেন দাদিমার ঘরটাতে। শাইনাকেও সেই ঘরে আনা হলো। মামিরা মামার পাশে বসিয়ে দিল তাকে। মামা তার মাথায় হাত রাখলেন। মামার সামনে একটা ফোন, সেখানে ভিডিও কলে টুপি পরা কাউকে দেখা যাচ্ছে।
মামা কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আজ এই পবিত্র দিনে আল্লাহর সন্তুষ্টি ও শরীয়তের বিধান মোতাবেক তাজউদ্দিন সিদ্দিকী ও রওশনারা চৌধুরীর যোগ্য দ্বিতীয় পুত্র তাজদার সিদ্দিকী সাহেবের সাথে আফসার সিদ্দিকী ও শাহিদা খাতুনের আদরের কনিষ্ঠ কন্যা মোসাম্মত শাইনা মমতাজকে 15 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণপূর্বক শরীয়ত মোতাবেক এবং সাক্ষী ও অভিভাবকদের সম্মতিতে বিবাহ দিলাম। মোসাম্মত শাইনা মমতাজ, আপনি তাজদার সিদ্দিকী সাহেবকে এই মোহরানায় স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। শাইনা ভিডিও কলটার দিকে তাকিয়ে আছে, যদিও তাকে দেখা যাচ্ছে না সেখানে, শুধু বড় মামাকে দেখা যাচ্ছে। ভিডিও কলে কাজী, বরের পিতা আর বরকে দেখা যাচ্ছে। মসজিদে অবস্থানরত সবাই জোর গাথার নাম করে সবাই আকদ পড়িয়ে দিচ্ছে। শাইনার নিঃশ্বাস ফেঁপে উঠল। ওদিকে ভিডিও কলে সবাই অপেক্ষারত। কাজী সাহেব তাড়া দিচ্ছেন। বড় আপা পেছনে এসে শাইনাকে ধরা মাত্রই শাইনা হু হু করে কেঁদে উঠল, বলল, আমি এই বিয়ে করব না।